এডুকেশন অনলাইনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা বাংলা বিষয়ের ভাষার ইতিহাস, এটা আপনারা সবাই জানেন যে, বা তোমরা সবাই জানো যে ভাষার ইতিহাস এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এবং খুব কঠিন একটি চ্যাপ্টার। তার ফলে এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য আজকে সুমন কুমার ঘোষ স্যার উপস্থিত রয়েছেন এবং তিনি ক্লাস 12-এর এই বাংলা ভাষার ইতিহাস নিয়ে আজকে ক্লাস নেবেন তোমাদের, এবং স্যারকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। নমস্কার। তো এই যে ভাষার ইতিহাসটা তো খুব টাফ একটা চ্যাপ্টার। হ্যাঁ, অবশ্যই। তো সেই চ্যাপ্টারের উপরে আপনি আজকে একটু আলোচনাও করবেন, তার পাশাপাশি সাজেশনও দেবেন। আর যেটা যে পরীক্ষা তো চলেই এসছে, তার ফলে পরীক্ষাটা কিন্তু যেহেতু সামনে চলে এসছে সেই বিষয়টা মাথায় রেখে আমাদের ক্লাসটা চালাতে হবে। অবশ্যই। আচ্ছা, প্রথমে যেটা বলার, ম্যাডাম তো বললেন যে দ্বাদশ শ্রেণীর ভাষার ইতিহাস, এই বিষয়টা তোমাদের কাছেও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি আজকে এই বিষয়টা কেন বেছেছি তার কারণ হচ্ছে যে গদ্য পদ্য এই বিষয়গুলো আমরা প্রত্যেকেই ওয়াকিবহাল, আমাদের ভালো লাগে পড়তে, কিন্তু ভাষার ইতিহাস, এই ভাষা শব্দটা শুনলেই যেন শিক্ষার্থীদের মধ্যে একটা আতঙ্ক যে এটা আমাদের আবার পড়তে হবে। প্রথম থেকেই তারা ভাবতে শুরু করে যদি এই পোর্শনটাকে একটু বাদ দেওয়া যায়, কত নম্বর আছে একটু দেখি না, সেটাকে বাদ দিয়ে বাকি কোশ্চেনগুলোকে লেখার চেষ্টা করব। কিন্তু কেন? সেই জন্যই আজকে আমি এই বিষয়টাকে বেছে নিয়েছি। তো প্রথম যেটা বলা, ভাষা যে শব্দটা আমরা বারবার উচ্চারণ করছি, ভাষা আসলে কি? ভাষা বলতে আমরা কি বুঝি সেটা আমরা প্রত্যেকে জানি। তো এই যে আজকে আমি কথা বলছি, তার মানে কি ভাবের একটা আদান প্রদান হচ্ছে। কিসের মধ্য দিয়ে? ভাষার মধ্য দিয়ে। তাহলে ভাষার মধ্যে কি রয়েছে? ভাষা হচ্ছে ভাব প্রকাশের একটা মাধ্যম। আমাদের পরীক্ষায় শর্ট টাইপ কোশ্চেন দেওয়া হয়, সেখানে লিখতে হবে ভাষা কি। তো সে জায়গায় যদি আমরা সংজ্ঞার মধ্যে বাঁধার চেষ্টা করি ভাষা বলতে কি বোঝায়, তাহলে কতগুলো অর্থ বা ধ্বনি সমষ্টি থাকতে হবে যার মধ্য দিয়ে আমরা মনের ভাবটাকে প্রকাশ করব। কারণ প্রথমে যদি বলি যে মনের ভাব প্রকাশ করব, কীভাবে প্রকাশ করব সেটা তো বলতে হবে। পাশাপাশি শব্দ থাকতে হবে, তার মধ্যে একটা অর্থ থাকতে হবে, তবে মনের ভাবটা প্রকাশ হবে যে কোনো ভাষার ক্ষেত্রে। তো সেই ভাষার ইতিহাসের কিছু নির্দিষ্ট বিষয় তোমাদের সিলেবাসে দেওয়া হয়েছে। সেগুলো কি কি? তার দুটো দিক রয়েছে, একটা প্রধান ভাষাবিজ্ঞান আর একটা রয়েছে ফলিত ভাষাবিজ্ঞান। তার মধ্যে সিলেবাসের অন্তর্ভুক্ত হয়েছে আমাদের ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, শব্দার্থ তত্ত্ব, এছাড়াও ফলিত ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখা। কিন্তু বর্তমান সিলেবাসে আরেকটু ছোট করে দেওয়া হয়েছে তোমাদের সুবিধার্থে, যেহেতু আমরা জানি কোভিড-19 নিয়ে যে সমস্যা চলছিল, সেক্ষেত্রে শব্দার্থ তত্ত্ব টপিকটা কিন্তু বাদ দেওয়া হয়েছে, যদিও সেই সম্পর্কে দু এক কথা আমি বলবো। তো এই যে ভাষা সম্পর্কে আমাদের জানতে গেলে ভাষা কাকে বলে যেমন আমরা জানলাম, ভাষার বিভিন্ন দিক এবার আমাদের জানতে হবে। তো ভাষা পড়তে গিয়ে প্রথমে যে বললাম প্রধান ভাষা এবং ফলিত ভাষা। প্রধান ভাষার মধ্যেই প্রথমে আমরা পেয়ে গেলাম ধ্বনিতত্ত্ব, যেটাকে আমরা বলছি ফনোলজি। ধ্বনি শব্দ বা সাউন্ড যে শব্দটা বলছি, এই যে আমি উচ্চারণ করছি তোমরা বুঝতে পারছো। কি করে বুঝতে পারছো? কারণ সেই শব্দগুলো তোমাদের পরিচিতি আছে। কিন্তু একটা শিশু জন্মগ্রহণ করার পর সে কি বুঝতে পারে কি শব্দ বলছে, তার অর্থ কী, কীভাবে শব্দগুলো এলো? এখানেও কিন্তু একটা প্রশ্ন রয়েছে যে একজন শিশু প্রথমে একটা বর্ণ শিখছে নাকি শব্দ নাকি বাক্য? প্রথমেই তোমাদের মনে হবে কেন স্যার, এখানে তো প্রত্যেকেই আমরা বর্ণই শিখি, কারণ যখন আমরা অ আ ক খ শিখছি সেক্ষেত্রে তো বর্ণ শিখছি আমরা। তো কেন আপনি এখানে বলছেন শব্দ বা বাক্যের কথা? ভালো করে লক্ষ্য করে দেখো, একজন শিশু যখন কথা বলে, যখন আমরা তাদেরকে জিজ্ঞাসা করি তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, শিক্ষার্থী কি এইভাবেই উত্তর দিচ্ছে একটা শিশু যে আমার বাড়ি হলো এমুক জায়গায়? সেটা কিন্তু বলে না, জাস্ট একটা শব্দে উত্তর দেয়। তোমার নাম কি, শুধু নামটাই বলে দেয়, কারণ শিশু জানে না যে আমি কি বলছি, শব্দ বলছি নাকি বর্ণ বলছি না বাক্য বলছি। কিন্তু আমি যখন প্রশ্নটা করছি তোমার নাম কি, আমি কি উচ্চারণ করলাম? একটা সেন্টেন্স বা বাক্য। শিশু কি উত্তর দিল? একটা শব্দ। তাহলে বর্ণ কোথায় গেল? এখানেই তো প্রশ্ন। তাহলে শব্দ আগে আমরা উচ্চারণ করছি বলে শব্দের মধ্য দিয়ে আমরা বর্ণে যাচ্ছি, নাকি আমি বাক্য বললাম বলে বাক্যের মধ্যে দিয়ে শব্দ হয়ে বর্ণ? এই কারণেই কি আমাদের ভাষাটাকে জটিল লাগে? আসলে পদ্ধতিটাকে বুঝতে হবে। শিশু শব্দে উত্তর দিল, আমি একটা বাক্য বললাম, সেই বাক্যের মধ্যে শব্দ রয়েছে, শব্দের মধ্যেই তো বর্ণ লুকিয়ে রয়েছে।
তাহলে একটা সেন্টেন্স বা বাক্য লেখার পর একটা শিক্ষার্থী যখন শব্দে উত্তর দিচ্ছে, সেই শব্দের মধ্য থেকে আমরা বর্ণগুলোকে খুঁজে বার করব, সেটা স্বরবর্ণ না ব্যঞ্জন বর্ণ। তাহলে শিক্ষার্থীদের বুঝতে সুবিধা হবে। বর্ণের মধ্য দিয়ে আস্তে আস্তে আমরা শব্দ গঠন করব, শব্দ গঠন করতে গিয়ে তার মধ্য দিয়ে আমরা বাক্যে প্রবেশ করব। এইভাবেই কিন্তু শিক্ষার্থীরা ভাষাটাকে আয়ত্ত করে। এবার এই ধ্বনিতত্ত্ব যেটা আমরা আলোচনায় যাব, তোমাদের প্রথম যে টপিকটা রয়েছে যে ধ্বনিতত্ত্ব, তার দুটি শাখা রয়েছে। একটাকে বলা হচ্ছে ধ্বনি বিজ্ঞান, আর একটাকে বলা হচ্ছে স্বনিম, তার একটা অপর নাম আছে মূলধ্বনি। বারবার বললাম শর্টকাট প্রশ্ন আসে তোমাদের পরীক্ষায়, সেখানে দিতেই পারে স্বনিম এই শব্দটার আর একটা অর্থ আছে, কি নাম? সেটাকে বলা হয় মূলধ্বনি। তাহলে ধ্বনি বিজ্ঞানে সেখানে কি থাকছে? সেখানে বাকযন্ত্র সাহায্য অর্থাৎ মুখগহ্বর আমাদের যে রয়েছে তার সাহায্যে আমরা উচ্চারণ করছি বিভিন্ন রকম ধ্বনি, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ যেগুলো রয়েছে, ক, অ, প, ব, র, এই যে বর্ণগুলো বলছি বিভিন্ন জায়গা থেকে বাকযন্ত্রের, সেই অবস্থানগুলো আজকে আর আমি বলছি না, তো নেক্সট কোনো ক্লাসে বলবো। তো সেখানে এইভাবে আমরা উচ্চারণ করে থাকি বাকযন্ত্রের সাহায্যে। তো সেটা হচ্ছে ধ্বনি বিজ্ঞান আলোচনা করে থাকে। এরপর স্বনিম বা মূলধ্বনির কথা যেটা বললাম, উচ্চারণ বৈচিত্র্যযুক্ত প্রত্যেকটা মূলধ্বনি কিন্তু স্বনিম। কিভাবে হয়? ধরো দুটো শব্দ তোমরা বলছো, কেউ বললে কাল, কেউ বললো খাল, কিছু কি মিল পেলাম আমরা সেখানে? কাল খাল, কোথাও যেন একটা ধ্বনির মধ্যে সমতা পাচ্ছি, মিল পাচ্ছি, অর্থাৎ ল, এই যে বর্ণটা পেলাম কাল খাল, দুটোর মধ্যে ল বর্ণটার মধ্যে একটা সিমিলারিটি বা মিল পেলাম, কিন্তু তার সাথে সাথে ক খ দুটো আলাদা বর্ণ রয়েছে। এই যে পার্থক্য ঘটছে, এখান থেকেই কিন্তু মূলধ্বনিকে আমাদের খুঁজে নিতে হচ্ছে, যেটা আমাদের জানিয়ে দিচ্ছে কি স্বনিম বা মূলধ্বনি। এরপর এখান থেকে দুটো ভাগ হয়ে যাচ্ছে, কিভাবে? একটা বিভাজ্য ধ্বনি আর একটা অবিভাজ্য ধ্বনি। বারবার যখন আমরা এই টার্মগুলোকে দেখব, এই শব্দের মধ্যেই কিন্তু উত্তরগুলো লুকিয়ে রয়েছে। কথাটা কি বললাম? বিভাজ্য আর অবিভাজ্য, অর্থাৎ যাকে আমরা ভাগ করছি আর যাকে আমরা ভাগ করতে পারছি না। কিভাবে? সব থেকে ভালো বোঝা যায় উদাহরণ তার মধ্য দিয়ে। যখন আমরা দেখছি যে পূর্ববর্তী এবং পরবর্তী ধ্বনি দুটো যে রয়েছে, তার মধ্য দিয়ে যখন এই যে মূল ধ্বনি যেটাকে স্বনিম বললাম, তার পরিবর্তন ঘটে যাচ্ছে, বিভাজ্য হচ্ছে। আর যখন অবিভাজ্য হচ্ছে, একটা ঝোঁক পড়ছে, জোর দিচ্ছে। কিভাবে? কেউ বলল তুমি যাবে, আর কেউ বলল হ্যাঁ তুমি যাবে। এই যে হ্যাঁ তুমি যাবে যখন কথাটা বললাম, যাওয়াটা আরও যেন স্থির হয়ে গেল, যে হ্যাঁ নিশ্চিত হয়ে গেলাম আমরা, অবশ্যই আমি যাব বা সে যাবে। এই জায়গায় যে স্ট্রেস পড়ছে, একটা ঝোঁক পড়ছে, এটাকে বলা হচ্ছে অবিভাজ্য ধ্বনি। তাহলে এইভাবে তোমাদের শর্ট টাইপ প্রশ্ন আসতে পারে এখান থেকে, বিভাজ্য ধ্বনি বা অবিভাজ্য ধ্বনি কাকে বলে, পার্থক্য কী, সে জায়গায় একটা প্রশ্ন আসতে পারে। এরপর রয়েছে এই ধ্বনির অবস্থানটা কোন জায়গায়, একটা শব্দের মধ্যে ধ্বনি কোথায় অবস্থান করছে। ধ্বনি অবশ্যই একটা শব্দের আদিতে অবস্থান করতে পারে, অর্থাৎ প্রথমে, মাঝে অবস্থান করতে পারে, আবার শেষেও অবস্থান করতে পারে, বিভিন্ন রূপে তার অবস্থান রয়েছে। এরপর রয়েছে ধ্বনি মূল, অর্থাৎ যেটার মধ্য দিয়ে কথার অর্থের পরিবর্তন করি। আমরা মানুষরা যখন কথা বলছি, বিভিন্ন মানুষজন বিভিন্ন রকমের কথা বলে থাকি, কিন্তু কখনো কখনো এই কথার মধ্যে কিন্তু অর্থের পরিবর্তনও ঘটে থাকে, যেটা আমরা অলংকারের মধ্যেও পেয়ে থাকি। এরপর রয়েছে সহধ্বনি, অর্থাৎ শব্দের উচ্চারণটাকে ঠিক রাখতে হবে। সহধ্বনি উচ্চারণ করছি, এই যে আমি একটু আগে বললাম কাল খাল, উচ্চারণটা আমরা বুঝতে পারছি তো কি বলছি, কারণ এখানে পার্থক্য ছিল ক আর খয়ের। তো এই যে সহধ্বনি, যেখানে শব্দের উচ্চারণকে ঠিক রাখার চেষ্টা করছি আমরা। অনেক সময় এটাও দেখা যায় পাশাপাশি উচ্চারিত হচ্ছে দুটো ব্যঞ্জনধ্বনি, যার মধ্যে একটা সমাবেশ ঘটছে। যেহেতু দুটো ব্যঞ্জনধ্বনি একসঙ্গে উচ্চারণ করছি, তার মানে এক গুচ্ছ বলতে পারি আমরা, গুচ্ছধ্বনি হয়ে গেল। যেমন ধরো বললাম বৃত্ত বা সততা, ত ত, এই যে দুটো ব্যঞ্জনবর্ণ রয়েছে, তাহলে একসঙ্গে মিলিতভাবে গুচ্ছধ্বনিতে রূপান্তরিত হলো। এরপর রয়েছে যুক্ত ধ্বনি। কিভাবে? আমি বললাম প্রদত্ত, শুধু দত্ত, তার সাথে লিখছি প্রথমে প্র, তাহলে এই যে যুক্ত করছি প্র, বা ধরো ত্রিফলা, ত্রি বা তৃণ, তয়ে রি, এই যে আদিতে উচ্চারিত হচ্ছে, এগুলোকে বলা হয় যুক্ত ধ্বনি।
কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই যে ধ্বনি তত্ত্বের এতগুলো দিক আমি বলছি, যে ধ্বনি বিজ্ঞান, বিভাজ্য, অবিভাজ্য, ধ্বনি মূল, গুচ্ছ ধ্বনি, যুক্ত ধ্বনি, এগুলো এই যে ধ্বনির পরিবর্তন ঘটছে, এখন প্রশ্ন হচ্ছে কেন ধ্বনি পরিবর্তন হয় বা কিভাবে হয়। এতগুলো যে ভাগ আমরা পেলাম ধ্বনিতত্ত্বের মধ্য দিয়ে, তাহলে তো ধ্বনির পরিবর্তন ঘটছে অবশ্যই। তাহলে এই প্রশ্নগুলো না দিয়ে হঠাৎ প্রশ্ন দিয়ে দিল ধ্বনি পরিবর্তনের কারণ দুটো লেখো তো। তাহলে তোমরা কি উত্তর লিখবে সেখানে, কি কারণের জন্য ধ্বনির পরিবর্তন ঘটছে? এ প্রশ্নও তো আসতে পারে পরীক্ষায়। তাহলে দুটো কারণ যদি লিখতে বলা হয়, সেক্ষেত্রে আমাদের প্রথমেই ভাবতে হয় ভৌগোলিক পরিবেশের কারণেও কিন্তু ধ্বনি পরিবর্তন ঘটে থাকে। সেটা উদাহরণের মধ্য দিয়ে আমরা বুঝতে পারবো। কোনো একটা জায়গায় হয়তো কেউ উচ্চারণ করলো অহংকার, অহংকার শব্দের অর্থ আমাদের জানা আছে, কিন্তু কেউ বলল অভিমান। দুটো শব্দের মধ্যে পার্থক্য আমাদের খুঁজতে হবে। কিসের জন্য পার্থক্য হচ্ছে? ধরো রাজস্থানে সেখানকার আবহাওয়া বা পরিবেশ যেমন, দার্জিলিংয়ের পরিবেশ আবহাওয়া সেরকম নয়। তাহলে রাজস্থানের মানুষজন সেখানে বলছে অহংকার, আর দার্জিলিংয়ের মানুষজন বলছেন অভিমান। কি থেকে আমি বললাম এই কথাটা? দুটোর আবহাওয়ার দিকে তাকিয়ে, ভৌগোলিক পরিবেশ, ভাবনাটার পরিবর্তন কিভাবে ঘটছে দেখো ধ্বনি পরিবর্তনের মধ্যে। এছাড়াও ধ্বনি পরিবর্তন ঘটে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ, সেটা হচ্ছে এই যে এত কথা আমরা সারাদিন বলে থাকি, বা এই যে তোমাদের সামনে আমি এত কথা বলছি, হতেই তো পারে কথা বলতে গিয়ে আমার কোনো শব্দ মিস্টেক হয়ে যাচ্ছে। এই যে বিষয়গুলো, এর মধ্য দিয়েও কিন্তু ধ্বনি পরিবর্তন ঘটতে পারে, উচ্চারণের ত্রুটি ঘটে যাচ্ছে। অনেক কথা বলতে গিয়ে এটা আমাদের হতেই পারে, এটা কিন্তু কোনো ভুল নয়, হয়ে যেতেই পারে। তো এই মধ্য দিয়েও কিন্তু ধ্বনি পরিবর্তন হয়ে থাকে। আবার সাদৃশ্যের কারণেও ধ্বনি পরিবর্তন হয়। তিল শস্য, আমরা জানি তিল একটা শস্য, আবার মানুষের দেহে কালো বর্ণের ছোট্ট তিলের মতো দেখতে একটা বিষয়, সাদৃশ্য বা মিল রয়েছে, সেই জন্য সেটাকেও তিল বলছি আমরা। এই যে ভাবনাগুলো, এর মধ্য দিয়ে কিন্তু ধ্বনি পরিবর্তন হয়ে থাকে। এবং ধ্বনিতত্ত্বের মধ্যে প্রথম যে তোমাদের সিলেবাসের টপিকটা রয়েছে, এই বৈশিষ্ট্যগুলি আমরা পাচ্ছি। তাহলে আশা করছি তোমরা বুঝতে পারলে ধ্বনিতত্ত্বের মধ্যে কোন বিষয়গুলো রয়েছে। আমি শেষে আবারও কিছু সাজেস্টিভ প্রশ্ন বলবো। তো কি কি আলোচনা করলাম ধ্বনিতত্ত্বের মধ্যে আমি একবার রিপিট করছি। আমরা ধ্বনি বিজ্ঞান কি সেটা জানলাম, স্বনিম তার যে মূল অর্থ, মূল ধ্বনি বলা হয় তাকে, বিভাজ্য অবিভাজ্য ধ্বনিমূল জানলাম, ধ্বনিমূল, সহধ্বনি, তার সঙ্গে গুচ্ছধ্বনি, যুক্তধ্বনি এবং ধ্বনি পরিবর্তনের কারণ কি, সেগুলো আমরা প্রথম যে পয়েন্ট আমাদের রয়েছে ধ্বনিতত্ত্ব বা ফনোলজি, সেখান থেকে জেনে নিলাম। তোমরাও বাড়িতে ঠিক এই পয়েন্টগুলো ছোট আকারেই মনে রাখার চেষ্টা করবে, তাতে সুবিধা হবে কি, পরীক্ষায় গিয়ে কিন্তু উদাহরণের মধ্য দিয়ে তুলে ধরতে পারবে। কারণ এখন তো শেষ মুহূর্তের প্রস্তুতি, সেখানে মুখস্থ করতে যেও না, শুধু বিষয়গুলোকে নিয়ে ভাবার চেষ্টা করো, স্মরণ করো, তাহলে কিন্তুই মনে থাকবে। পরের পয়েন্ট যেটা আমাদের আছে সিলেবাসের মধ্যে, সেটা হচ্ছে রূপতত্ত্ব। রূপতত্ত্ব মানে রূপচর্চার কথা বলা হচ্ছে এখানে? একেবারেই তা নয়, কারণ এখানে তো আমরা পড়ছি ভাষা। ভাষার মধ্যে রূপ মানে প্রকাশ রূপের কথা বলা হচ্ছে। কিভাবে আমরা ভাষাকে প্রকাশ করব? বিভিন্ন সাহিত্যিক তাদের লেখার মধ্য দিয়ে ভাষাকে প্রকাশ করেন। তাহলে সেই ভাষার রূপ প্রকাশটা ঘটছে কিভাবে? শব্দ আর পদ গঠন করা হয়। রূপতত্ত্বের প্রধান কাজই হচ্ছে শব্দ আর পদ। আমরা একটু আগেই জেনেছি শব্দ কিভাবে গঠিত হয়, বলেছি বর্ণের কথা, বাক্যের কথা। তো শব্দ আর পদ গঠন করছে, অর্থাৎ রূপতত্ত্ব বলতে বা রূপিম, যেটাকে আমরা রূপমূল বলি, এক বা একাধিক স্বনিমের সমন্বয়ে গঠিত হচ্ছে। একটু আগেই আমরা স্বনিম জেনে নিয়েছি, উচ্চারণ বৈচিত্র্য সহ প্রত্যেক মূলধ্বনি, সেটাই হচ্ছে স্বনিম। তাহলে তার সাহায্যে গঠন হচ্ছে কি, ক্ষুদ্রতম এই রূপিম। তাহলে একটা বিষয় বুঝতে পারছো যে আগে যে ধ্বনিতত্ত্ব পড়লাম আর এখন যেটা আমরা রূপতত্ত্ব সম্পর্কে জানছি, দুটোর মধ্যে একটা সংযোগ কিন্তু রয়েছে। এই জন্যই সিলেবাসে পরপর এই শব্দগুলোকে ব্যবহার করা হয়েছে এবং রাখা হয়েছে। তাহলে এই রূপিম বা রূপমূল যাই বলি না কেন, তার কাজটা কি এবং শর্তই বা কী রয়েছে? বললাম শব্দ আর পদ গঠন করে। কাজ কি করে? একাধিক ধ্বনির মধ্যে সমন্বয় করছে। একটা ধ্বনি নয়, একাধিক ধ্বনির মধ্যে সমন্বয় করছে, এবং প্রত্যেকটার কিন্তু একটা নির্দিষ্ট করে অর্থ থাকতে হবে। তাহলে উদাহরণ দিই আবারও, যেখানে আমরা পেয়ে যাব স্বাধীন আর পরাধীন রূপমূল। কারণ পরীক্ষায় আমাদের হয়তো রূপিম বা রূপমূল এলো না, পরীক্ষায় দিয়ে দিল একটা প্রশ্ন যে স্বাধীন রূপমূল আর পরাধীন রূপমূল দুটোর মধ্যে পার্থক্য কী।
তো পার্থক্য লিখতে গেলে যদি আমরা উদাহরণের দিকে তাকাই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো সেক্ষেত্রে স্বাধীন রূপমূল মানে ধরো একটা বাক্য বলছি, আম আমাদের প্রিয় ফল একটা, কিন্তু যখন বলছি আমের রস খেতে খুব ভালো লাগে আমার, দুটোর মধ্যে পার্থক্য কোন জায়গায় হলো? প্রথমে বললাম আম আমাদের প্রিয় ফল, আর পরে বললাম আমের রস খেতে আমার খুব ভালো লাগে। প্রথমে শব্দের বাক্যটার মধ্যে কিন্তু আম একটা শব্দ ছিল, পরের বাক্যটার মধ্যেও আম শব্দটা রয়েছে, কিন্তু আমের রস অর্থাৎ আমের সঙ্গে এর একটা সম্বন্ধ যোগ করা হলো। আম আর রস এর মধ্যে সম্বন্ধ এর দিয়ে যুক্ত করলাম, তার মানে মূল শব্দ কোনটা ছিল? আম আমাদের প্রিয় ফল। এটাই হচ্ছে স্বাধীন রূপমূল। আর যখন আমের রস বললাম তখন কিন্তু স্বাধীনতাটা থাকলো না, এটাকে বলা হচ্ছে পরাধীন রূপমূল। দেখো শব্দগুলো শুনে মনে হচ্ছিল কি জটিল বিষয়, যখন উদাহরণের মধ্যে প্রবেশ করলাম তখন মনে হলো না কতটা সহজ, স্বাধীন আর পরাধীন রূপমূল। তো এইভাবেই আমাদের রূপতত্ত্বটা কিন্তু গঠিত হয়। কিভাবে প্রকাশ করব? তাহলে একটা বাক্য তৈরি করতে গিয়ে তুমি যদি বলতে যে আমরস আমার প্রিয় খাবার, তাহলে কিন্তু বাক্যটা কমপ্লিট হলো না। আমের রস কথাটা লিখতে হচ্ছে। পরাধীন হলেও বাক্যের অর্থ তৈরি করতে হবে, তো সম্বন্ধ স্থাপন করতে হয়েছে দুটো শব্দের মধ্যে। তাহলে এইভাবে যদি আমরা রূপটাকে প্রকাশ করতে পারি, একটা বাক্য কিন্তু সুন্দরভাবে গঠিত হবে এবং তার প্রকাশ ঘটবে। তাহলে দ্বিতীয় টপিক আমরা পেলাম রূপতত্ত্ব, যেখানে একটা শর্ট টাইপ কোশ্চেন আসতেই পারে, পরাধীন এবং স্বাধীন রূপমূলের মধ্যে পার্থক্য কী। তাহলে ধ্বনিতত্ত্বের পর 2 নম্বর পয়েন্টে আমরা পড়লাম রূপতত্ত্ব। এরপর আছে তোমাদের বাক্যতত্ত্ব। বাক্যের সঙ্গে তো আমাদের পরিচিতি আছেই, কারণ আমাদের কথা বলতে গেলে সেখানে বাক্য বা সেন্টেন্স তৈরি করতেই হয়। কিছু শব্দ থাকে যে শব্দগুলো পাশাপাশি বসছে অবশ্যই অর্থ স্থাপন করে, তবেই তো বাক্য হবে। আমি কিছু শব্দ বসিয়ে দিয়ে বললাম বাক্য তৈরি করে ফেলেছি, কিন্তু দেখা গেল তার মধ্যে কোনো অর্থ নেই, আমরা বুঝতেই পারছি না। তাহলে অর্থ থাকতে হবে, সম্বন্ধ থাকতে হবে অর্থের সঙ্গে, তবেই একটা সুন্দর বাক্য তৈরি হবে। পরীক্ষার প্রশ্ন আসে গঠনগত দিক দিয়ে বাক্য কয় প্রকার কী কী? নিশ্চয়ই তোমাদের পরিচিতি আছে। আমরা জানি 3টি প্রধান বাক্য রয়েছে, এছাড়াও অনেকগুলো বাক্য রয়েছে, কিন্তু 3টি যে প্রধান বাক্য রয়েছে, সরল বাক্য, যৌগিক বাক্য এবং জটিল বাক্য। 3টে বাক্যের সঙ্গে পরিচিতি থাকলেও একটা বাক্য যেটাকে জটিল বাক্য বলছে, হঠাৎ একটা প্রশ্ন দিয়ে দেয় জটিল বাক্যের জটিলতা কোথায়? তুমি পড়ে গেছো সংজ্ঞা, উদাহরণ পড়ে গেছো, হঠাৎ এই ধরনের একটা প্রশ্ন। অনেক প্রশ্ন এমন থাকে সবসময় মুখস্থ করে উত্তর লেখা যায় না, নিজস্ব তাদের লিখতে হয়। কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে আমি লিখে আসতে পারবো। তাহলে আমি ধরে নিলাম জটিল বাক্যের জটিলতা কোথায় তোমার পড়া ছিল না, কিন্তু পরীক্ষায় প্রশ্নটা এসছে, তোমায় লিখতে হবে। তুমি তো সংজ্ঞা পড়ে গেছো, উদাহরণ পড়ে গেছো, তুমি জানো জটিল বাক্য কাকে বলে। ভালো করে লক্ষ্য করো, প্রধান বাক্য একটা থাকছে, খণ্ড বাক্য অনেক থাকছে। এই যে অনেকগুলি খণ্ড বাক্য জটিল বাক্যে রয়েছে, এখানেই তো জটিলতা তৈরি হয়ে গেছে। যদি তুমি আসো তবে আমি যাব, দুটো শব্দ যোগ করলাম, তুমি আসো আমি যাব। আমি বললাম যদি তুমি আসো তবে আমি যাব। যদি আর তবে দিয়ে একটা সাপেক্ষে আর একটা শব্দ বসিয়ে জটিল বাক্যটাকে তৈরি করলাম, কিন্তু কার্যকারণ একটা সম্বন্ধ রয়েছে। কার জন্য কার সম্বন্ধ হচ্ছে? যদি তুমি আসো তবে আমি যাব, আমার যাওয়াটা নির্ভর করছে তোমার আসার ওপর। তাহলে জটিলতা রয়েছে। তাহলে দেখো বাক্যের মধ্যেই কিন্তু উত্তরটা রয়েছে। তাহলে আমার তো পড়া ছিল না কাকে বলে, আমি কিন্তু লিখতে পারলাম। এরপর যৌগিক বাক্য। যৌগিক মানে যোগ শব্দটা রয়েছে, এখান থেকে আমার ধারণা তৈরি হয়ে গেল এমনভাবে বাক্য তৈরি হবে যেখানে যোগ করা যাবে। যোগ মানে অবশ্যই গণিতের প্লাস চিহ্ন যে যোগ বলছি সেটা নয়, একেবারেই যুক্ত করা। বাংলার ক্ষেত্রেও ভাষার ক্ষেত্রে ও এবং কিন্তু এই শব্দ দিয়ে আমরা যুক্ত করি। তিনি দরিদ্র কিন্তু সৎ, এই যে কিন্তু শব্দটা যোগ করলাম, এখানেই আমাদের যৌগিক বাক্যটা বুঝতে সুবিধা হয়ে গেল। আর সরল বাক্য, যেখানে এইরকম কোনো শব্দ থাকবে না বা বাক্য থাকবে না যার মধ্যে এই কথাটা আমরা বলছি যদি তুমি আসো তবে আমি যাব, কার্যকারণ সম্বন্ধ থাকবে না, পরিষ্কার স্বচ্ছ একটা ধারণা পাবো, সমাপিকা ক্রিয়া থাকছে যার মধ্যে। পরিষ্কার একটা সুন্দর বাক্য তৈরি করছি, স্বচ্ছ অর্থ পাচ্ছি, কমপ্লিট একটা বাক্য তৈরি হচ্ছে। এইভাবে 3টে বাক্যের ধারণা যদি আমাদের থাকে, কারণ সরল কথাটার মধ্যে তো জটিলতা নেই, সরলতাই রয়েছে।
তো সেখানে আমি জোর করে তো ভাবতে যাব না, পরিষ্কার সুন্দর একটা বাক্য তৈরি করব যেটার মধ্যে কোনো দ্বন্দ্ব থাকছে না। আমি আর স্কুলে যাব, স্কুলে গিয়েছিলাম, যে কোনো বাক্য আমি তৈরি করতে পারি। তো তার মধ্য দিয়ে 3টে বাক্য পরিষ্কার যদি তোমাদের ধারণা থাকে, যেভাবেই প্রশ্নটা ঘুরিয়ে আসুক না কেন, বাক্য গঠনের স্ট্রাকচারটা কিন্তু তোমরা বুঝতে পারবে। তাহলে বাক্য থেকেই প্রধান 3টে বাক্য কেন্দ্র করেই সাধারণত প্রশ্ন এসে থাকে। তবে আরেকটা প্রশ্ন এখানে যুক্ত হয়, সত্য সাপেক্ষ তত্ত্ব। এই বাক্যের মধ্যে আবার সত্য সাপেক্ষ তত্ত্ব বলে একটা পয়েন্ট রয়েছে তোমাদের। সেটা কি বিষয়? সত্য সাপেক্ষ তত্ত্ব মানে যেখানে বলা হয়েছে এই যে বাক্যগুলোর কথা আমি বললাম, সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য, সেই বাক্যগুলো কিভাবে আমরা সাজাবো, সঠিক বাক্য তৈরি করছি। বাঘ ছাগলে নিয়ে গেছে না ছাগলকে বাঘ নিয়ে গেছে, কোনটা গুরুত্বপূর্ণ, কোনটার মধ্যে সত্যতা রয়েছে, আমাকে তো জাজমেন্ট করতে হবে, বিচার করতে হবে, বুঝতে হবে। এটা হচ্ছে সত্য সাপেক্ষ তত্ত্ব। অর্থাৎ একটা বাক্য অনেক রকমভাবে আমি লিখতে পারি, প্রত্যেকটার হয়তো অর্থ রয়েছে, কিন্তু তার মধ্যেও সঠিক কোনটা আমাকে বেছে নিতে হবে। 3টে বাক্য তোমাকে বা 4টে বাক্য অপশান দিয়ে বলল, এর মধ্যে সত্য সাপেক্ষ বাক্য কোনটা। তুমি ভালো করে পড়লে, অপশানগুলো পড়ে দেখলে 4টের মধ্যে 3টে অপশানই ঠিক মনে হচ্ছে। তাহলে সেই 3টের মধ্যে যথার্থ কোনটা, সঠিক কোনটা তোমাকে বুঝতে হবে, কোনটার মধ্য দিয়ে সত্যতা উঠে আসছে। এইভাবে বাক্যতত্ত্বটা আমাদের পরীক্ষার জন্য পড়তে হবে। তাহলে 3 নম্বর টপিক হিসাবে আমরা বাক্যতত্ত্ব পেলাম। এরপর তোমাদের যেটা রয়েছে শব্দার্থ তত্ত্ব, যেটা বললাম যে পরীক্ষার জন্য তোমাদের বাদ রাখা হয়েছে এই মুহূর্তে, কিন্তু তবুও এই প্রসঙ্গে আলোচনা করতেই হয়, কারণ একটার সঙ্গে একটা যুক্ত হয়ে রয়েছে প্রধান ভাষা বিজ্ঞানের মধ্যে। শব্দার্থ কথার মধ্যে শব্দের অর্থ, অনেক অনেক শব্দ রয়েছে, বর্তমানে নতুন নতুন শব্দ সৃষ্টি হচ্ছে, কিন্তু এমন কোনো শব্দ নেই যার কোনো অর্থ হয় না। শব্দ সৃষ্টি হয়েছে মানে তার কোনো না কোনো অর্থ আছে, হয়তো আমার বা আমাদের জানা নেই। প্রত্যেকটা শব্দের অর্থ আমাদের পক্ষে জানা সম্ভব নয় এক জীবনে। তো সেই জায়গা থেকে শব্দার্থ, শব্দের অর্থ আমরা খুঁজে বেড়াই প্রতি মুহূর্তে। যত বেশি আমরা কথা বলবো, সাহিত্য চর্চা করব, ভাষা জ্ঞান বৃদ্ধি পাবে, আমাদের শব্দার্থ তত্ত্বর ভাণ্ডারটাও বাড়বে, সেটা আমাদের জানতে হবে। কিন্তু একটা জিনিস তোমরা হয়তো জানো না, এই শব্দার্থের কিন্তু পরিবর্তন ঘটে, খুব অদ্ভুত বিষয় একটা। কিভাবে? ধরো প্রাচীনকালে বা অনেক বছর আগে কোনো একটা শব্দ যে অর্থে প্রয়োগ করা হয়েছিল, বর্তমানে পরিবর্তন ঘটে গেছে। আমরা তো বলে থাকি যে আমাদের সমাজ পরিবর্তিত হচ্ছে, মানুষের চিন্তাধারা, বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু পরিবর্তন ঘটেছে, কিন্তু ভাষার ক্ষেত্রেও হয়। কোনো একটা শব্দ তার অর্থ ব্যবহারের মধ্য দিয়ে আজকে দেখা যাচ্ছে প্রযুক্তির যুগে এসে পরিবর্তন ঘটে গেছে। এইভাবে কিন্তু শব্দার্থ তত্ত্বে আমরা সেগুলো পড়ে থাকি, যদিও সিলেবাসে সেগুলো নেই, তাই আর দীর্ঘায়িত আলোচনায় সেই টপিক নিয়ে আমি যাচ্ছি না। এইভাবে আমাদের প্রধান যে ভাষাবিজ্ঞানটা রয়েছে, যেটা আমি পরপর বললাম, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং শব্দার্থ তত্ত্ব, তার মধ্যে 3টি বিষয় প্রথম যেটা আমি আলোচনা করলাম এই মুহূর্তে, একটু ভালো করে যদি তোমরা মন দিয়ে পড়ো এবং বারবার বলছি ছোট করে মাথায় রাখার চেষ্টা করো মেন পয়েন্ট, তাহলে আর মনে হবে না ভাষার ইতিহাসটা শক্ত বা এটা পরীক্ষার জন্য আমি বাদ রাখবো। ছোট করে মূল পয়েন্টগুলোকে বোঝার চেষ্টা করো, আর সব সময় উদাহরণের মধ্য দিয়ে, তাহলেই আমাদের এই প্রথম যে পার্ট এটা কিন্তু সহজেই মনে থাকবে। তাহলে তোমরা বুঝতে পারছো যে স্যার কিন্তু আজকে সাজেশনের পাশাপাশি এই বিষয়টা নিয়ে তোমাদের আরও একবার করে নতুন করে তোমাদেরকে একটু বুঝিয়েও দিলেন, যাতে করে আমাদের এই অনুষ্ঠান যারা তোমরা রেগুলারলি দেখো তারা তো জানো, তারা তো কিভাবে ক্লাসগুলো হয় তোমাদের সেই সম্পর্কে ধারণা রয়েছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যখন পরীক্ষার ঠিক সামনে, সেই সময়টাতে দাঁড়িয়ে তোমাদের তো হাতে খুব বেশি সময় নেই, তাই এখন নতুন করে পড়বার কোনো আর অবকাশ একেবারেই নেই তোমাদের, বারবার করেই আমরা এই কথা বলি। তো সেক্ষেত্রে একটুখানি যে বিষয়গুলো তোমরা পড়েছো সেগুলো ভালোভাবে দেখে নাও, এবং স্যারেরা যেভাবে বলছেন সেভাবে তোমরা যদি একটু দেখে নাও, তাহলে তোমাদের যে পরীক্ষার ফলাফলটা সেটা ভালো হতে পারে। এবং কোয়েশ্চেন পত্র যেভাবে মানে সম্ভাব্য কী কী বিষয়গুলো ইম্পর্ট্যান্ট আসতে পারে সে সম্পর্কে
সম্পর্কেও সাজেশন কিন্তু স্যার দেবেন। তোমরা আমাদের এই অনুষ্ঠানে সরাসরি টেলিফোনেও কথা বলতে পারো, এবং কোনো কারণে যদি আজকের এই অনুষ্ঠান এই মুহূর্তে মিস করে থাকো তাহলে অবশ্যই ইউটিউবে এবং আমাদের ফেসবুক পেজে এই অনুষ্ঠানটি রয়েছে, তোমরা দেখে নিতে পারো। আর যেটা বারে বারে বলি, আজও বলবো যে এই অনুষ্ঠান তোমরা চাইলে তোমার বন্ধুদের মাঝখানে বা এই ক্লাস তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে পারো, যাতে করে তারাও উপকৃত হয়। কারণ আমরা এখানে যে বিষয়গুলো নিয়ে কথা বলি সেগুলো তোমাদের ক্ষেত্রে খুবই উপকারী, এবং আজকে যে বাংলা ভাষার ইতিহাস নিয়ে কথা বলা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এবং যেটা স্যার বললেনও যে তোমরা কিন্তু একটু ভয়ই পাও, সেই সাবজেক্টটা একটু কঠিন বলে তোমাদের হয়তো মনে হয়। তো সেক্ষেত্রে যতটা ইজি করা সম্ভব স্যার কিন্তু সেভাবে আলোচনা করছেন, যাতে করে পরীক্ষার আগে দাঁড়িয়েও তোমরা একটুখানি বিষয়টা ভালো মতো করে ঝালিয়ে নিতে পারো। আচ্ছা, প্রধান ভাষাবিজ্ঞানের বিষয়গুলো তো আমরা জানলাম। এরপর আমরা ফলিত ভাষাবিজ্ঞান, যেটা আর একটা টপিক তোমাদের রয়েছে, একেবারেই নতুন দিক, সেই বিষয় সম্পর্কে জানবো। ফলিত ভাষাবিজ্ঞানের কিন্তু অনেকগুলো পয়েন্ট রয়েছে, তো এক্ষেত্রেও তোমাদের মনে হতে পারে কোনটা মনে রাখবো স্যার, কোনটা ইম্পর্টেন্ট একটু বলে দিন। তো প্রথমে আমি বলবো যে শাখাগুলো রয়েছে প্রত্যেকটা সম্পর্কেই কম বেশি ধারণা থাকা দরকার। তারপর যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা তো পরের বিষয়। তো কী কী ভাগ রয়েছে আগে সেটা মাথায় রাখতে হবে আমাদের। ফলিত ভাষাবিজ্ঞানে যেগুলো রয়েছে: সমাজ ভাষাবিজ্ঞান, নৃভাষাবিজ্ঞান, শৈলী বিজ্ঞান, মনোভাষা বিজ্ঞান, লিপি বিজ্ঞান, উপভাষা বিজ্ঞান, অভিধান বিজ্ঞান এবং স্নায়ু ভাষা বিজ্ঞান। তাহলে অনেকগুলো দিক রয়েছে, আর যতগুলো নাম বললাম প্রত্যেকটা অর্থ আমাদের বুঝতে হবে। যদি আমরা অর্থগুলো বুঝতে পারি তাহলেই পরীক্ষায় উত্তর লিখতে পারবো। তাহলে প্রথম বললাম সমাজ ভাষা বিজ্ঞান। সমাজ এই শব্দটার সঙ্গেও পরিচিতি আছে, আমাদের ভাষা শব্দের সঙ্গেও পরিচিতি আছে, কিন্তু বলা হয়েছে সমাজ ভাষা বিজ্ঞান। তার মানে যে সমাজে আমরা বসবাস করছি সেখানে কিভাবে ভাষাকে আমরা ব্যবহার করছি সেটা নিয়ে আলোচনা করা হচ্ছে। অর্থাৎ সমাজের নানা শ্রেণীর মানুষের মধ্যে বিভিন্ন ভাষার যে বৈচিত্র্য রয়েছে, এই বৈচিত্র্য সম্পর্কে যা জানব সেটাই হচ্ছে সমাজ ভাষা বিজ্ঞানের অন্তর্ভুক্ত বিষয়। সেটা হতে পারে বর্ণনার মধ্যে দিয়ে তুলে ধরছি আমরা, সেটা হতে পারে যে প্রয়োগ করছি, কোথায় অ্যাপ্লাই করছি সে তার মধ্যে দিয়ে তুলে ধরছি। তো এইভাবে যে ভাষাকে আমরা প্রয়োগ করছি সমাজের মধ্যে, আমরা যেহেতু সমাজের মধ্যে রয়েছি, মানুষ মাত্রই সমাজের মধ্যে আমাদের বাস করতে হয়, পরিবারের মধ্যে থাকলেও সমাজের অন্তর্ভুক্ত আমরা, তো সেক্ষেত্রে তো আমাদের কালচারটা থাকবেই ভাষাকে কেন্দ্র করে। তার মধ্যে যে বৈচিত্র্য দেখছি নানা দিক, সেটাই কিন্তু এই সমাজ ভাষা বিজ্ঞানের অন্তর্ভুক্ত একটা বিষয়। এই সমাজ ভাষা বিজ্ঞান নিয়ে কিন্তু আলাদা একটা বিষয় আমরা স্টাডিও করতে পারি, অনেক দিক রয়েছে তার। কিন্তু তোমাদের এই উচ্চ মাধ্যমিকে যে সিলেবাস, সেখানে শুধুমাত্র কাকে বলে বা কী আলোচনা করা হয়ে থাকে সমাজ বিজ্ঞানের মধ্যে সেটুকু জানলেই হবে আমাদের। এরপর রয়েছে নৃভাষা বিজ্ঞান। নৃভাষা বিজ্ঞান কথাটা শুনে মনে হচ্ছে খুব জটিল, আসলে কিছুই নয়, একটা শব্দ শুধু মনে রাখো, সামাজিক যে গোষ্ঠী রয়েছে তাদের কথাই বলা হয়েছে। এবার কারোর মনে হচ্ছে সামাজিক গোষ্ঠী, সেটাই তো বুঝতে পারছি না, তাহলে কি করে উত্তরটা লিখব? সামাজিক গোষ্ঠী বলতে যে আমাদের রয়েছে ছড়া, ধাঁধা, যেগুলো আমাদের খুব ভালো লাগে, লোককথা, এই বিষয়গুলো। তো ছড়া প্রসঙ্গে একটা কথা বলার, ছড়া যেটা এমন একটা বিষয়, হয়তো যার সবে বোধ হয়েছে, বুঝতে শিখেছে, সেই একজন শিশু, আবার আমার মতো একজন মানুষ, প্রত্যেকেরই বা আমার থেকেও বয়সে যারা বড়, প্রত্যেকের কাছে একটা ভালো লাগার বিষয়। কেন? এই নৃভাষা বিজ্ঞান যার অন্তর্ভুক্ত বিষয় একটা রয়েছে ছড়া, কেন আমাদের প্রত্যেকের কাছে এত আকর্ষণীয়, ভালো লাগে কেন? কারো কি জানা আছে ছড়ার বৈশিষ্ট্য কী? ছড়া ভালো লাগে তার কারণ হচ্ছে ছন্দ রয়েছে, এর মধ্যে লয় রয়েছে। কিভাবে? বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান, এই যে একটা রিদিম এবং প্রত্যেকটা শব্দের আদিতে বা প্রথমে একটা ট্রেস বা ঝোঁক পড়ছে, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান, এই যে কথাটা বলা হচ্ছে, শিশুর মধ্যে একটা ছন্দ পাচ্ছে শিশু, সে তখন দুলে দুলে বলছে এইভাবে, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান, এইভাবে বলছে। এই যে লোক সমাজ থেকে উঠে আসা ছড়ার যে বৈশিষ্ট্য, এই ছড়ার বৈশিষ্ট্যর মধ্য দিয়েও কিন্তু আমরা ভাষাকে রপ্ত করি, সহজে কিন্তু মনের মধ্যে গেঁথে যায় ছড়াগুলো, শিশুদের মনে থাকে। এই ছড়ার মধ্যে একটু আগে আমি একটা কথা বললাম যে প্রত্যেকটা শব্দ যা সৃষ্টি হচ্ছে তার একটা অর্থ থাকে। ছড়ার মধ্যে এমন অনেক শব্দ ব্যবহার করা হয়, অনেক সময় কিন্তু অর্থটা থাকে না। ছড়ার ক্ষেত্রে যে মিনিংটা ব্যবহার করা হচ্ছে হয়তো সেই অর্থটা থাকে না। কারণ কি? সেখানে ছন্দটা আনার জন্য শব্দের প্রয়োগ ঘটানো হয়েছে। আবার ধাঁধাও খুব একটা ইন্টারেস্ট
বিষয় আমাদের কাছে। কেন? কারণ ধাঁধার মধ্যে একটা কৌতূহল থাকে, কি হতে পারে, উত্তরটা কি হবে, আমরা ভাবতে থাকি। এই বিষয়টাও কিন্তু ভাষাবিজ্ঞানের মধ্য দিয়ে, ভাষাকেই তো আমরা জানছি, কিন্তু তার ব্যবহার বা প্রয়োগটার কিন্তু পরিবর্তন ঘটছে। শুধুমাত্র এই পুঁথিগত বিদ্যা আমরা মুখস্থ করে যাচ্ছি তা নয়, মাঝে মাঝে যদি ক্লাসের মধ্যে ধাঁধা, ছড়া এই বিষয়গুলো রাখা হয়, কবিতা আবৃত্তি, এই বিষয়গুলোর মধ্য দিয়ে কিন্তু ভাষাজ্ঞান আমাদের বৃদ্ধি হতে পারে, যেটা ভাষাবিজ্ঞানের মধ্য দিয়ে আমরা জেনে নিতে পারি। এরপর রয়েছে মনোভাষা বিজ্ঞান, মানুষের মনকে কেন্দ্র করে। এখন মনের কোন দিকটা আমরা আলোচনা করব? মনের ভাব প্রকাশের ক্ষমতা, কিভাবে আমি ব্যক্ত করব কথা, কিভাবে আমি প্রকাশ করব কথা, তার কথা বলা হচ্ছে মনোভাষা বিজ্ঞানে। অর্থাৎ প্রকাশ রূপটা কেমন হবে, অর্থাৎ মানসিক স্বাস্থ্য, মানসিক পরিণমন, স্মৃতি, বুদ্ধি। যখন কোনো একটা বাক্য শব্দ উচ্চারণ করব, কিভাবে উচ্চারণ করব, কোনো একটা বিষয় নিয়ে তর্ক বিতর্ক আলোচনা সভায় কিভাবে তুলে ধরব বিষয়টাকে, এটাই তো মনোভাষা বিজ্ঞান, যেখানে মানসিক দিক থেকে কতটা আমার পরিবর্তন ঘটছে, কিভাবে আমি প্রকাশ করছি, আমার ক্ষমতা আছে কি না, সেই প্রকাশ রূপটাই হচ্ছে মনোভাষা বিজ্ঞান। এরপর রয়েছে লিপি বিজ্ঞান, যেটা তোমরা ক্লাস 11-এ অর্থাৎ একাদশ শ্রেণীতে পড়েছো লিপি সম্পর্কে। সেই বিজ্ঞানে কি রয়েছে? কারণ আমরা জানি আগে তো এই ভাষা ছিল না এইভাবে, যে অ আ ক খ বর্ণ আমরা পড়েছি, শব্দ পড়েছি, সেটা তো অনেক পরে এসছে। তার আগে কিভাবে ভাব প্রকাশ করা হতো, অঙ্গভঙ্গি, সংকেত, দড়িতে গিট বেঁধে আমরা পড়েছি একাদশ শ্রেণীতে, সেইভাবে সংকেত পাঠানো হতো, একে অপরকে বোঝাতাম আমরা কি বলতে চেয়েছি, মনের ভাবটা। কিন্তু তার মধ্য দিয়েও কিন্তু এই বিজ্ঞানে লিপির উদ্ভব হলো কিভাবে, লিপির বৈশিষ্ট্য কী আছে, এই দিকগুলো আলোচনা করা হচ্ছে। কত ধরনের লিপি আছে, লিপিগুলোর সঙ্গে আমাদের পরিচিতি আছে কি না, লিপিগুলো দেখতে কেমন ছিল, সেই ধারণাগুলো আমরা পেয়ে যাচ্ছি। এরপর রয়েছে উপভাষা বিজ্ঞান। এই উপভাষা বিজ্ঞানও তোমরা উপভাষা সম্পর্কে জেনে নিয়েছো একাদশ শ্রেণীতে, তোমাদের ধারণা আছে। কারণ মনে পড়ছে, নিশ্চয়ই মনে পড়ছে, ভাষার আগে উপশব্দ যোগ করা হয়েছে, উপভাষা। অর্থাৎ মূল ভাষার মধ্যেও কিন্তু কিছু পার্থক্য ঘটে। কোন দিকে তাকিয়ে পার্থক্য ঘটছে? অঞ্চল ভেদে যে পার্থক্য হয় তাকেই আমরা উপভাষা বলে থাকি। অর্থাৎ আমার ভাষা ধরো বাংলা ভাষা, এই বাংলা ভাষা অঞ্চল ভেদে কিন্তু পরিবর্তন ঘটে যাচ্ছে। হুগলি জেলার একজন মানুষ, বর্ধমান জেলার একজন মানুষ, মুর্শিদাবাদের মানুষ, দার্জিলিংয়ের মানুষ ভাষা বলছে বাংলায়। কি অদ্ভুত বিষয়, সেখানে কিন্তু কিছু পরিবর্তন রয়েছে, যেটাকে আমরা বলছি উপভাষা। তো সেই দিকে তাকিয়ে অঞ্চল ভেদে বিভিন্ন ধরনের উপভাষা রয়েছে। রাঢ়ী, বঙ্গালী, বরেন্দ্রী, ঝাড়খণ্ডী, কামরূপী বা রাজবংশী, এই ধরনের সব উপভাষা রয়েছে। যেহেতু উপভাষা সম্পর্কে আমরা আজকে জানছি না, তাই তার বৈশিষ্ট্যের মধ্যে আর গেলাম না। এই বিজ্ঞানের মধ্যে উপভাষা নিয়েই আলোচনা করা রয়েছে, এবং এই 5টা যে উপভাষা কোন জেলাগুলো পড়ছে সেই উপভাষার অন্তর্গত, যেমন ধরো হুগলি জেলা রাঢ়ী উপভাষার অন্তর্গত। এখন প্রশ্ন হচ্ছে যে কীভাবে আমরা বুঝতে পারছি? আমরা তো পড়েছি আগে, আমরা জানি তার রূপগত ধ্বনিগত যে বৈশিষ্ট্য রয়েছে তার দিকে তাকালেই আমরা বুঝতে পারবো। যখন আমরা শব্দ বা বাক্য বলি, আমরা নিজেরাও বুঝতে পারি না আমাদের বাক্যের মধ্যে কোথায় নতুন কোনো শব্দ ব্যবহার, হয়তো কেউ বলছে ও তাই, হ্যাঁ বটে, যাবিনে, খাবিনে, এই যে কথাগুলো বলা হচ্ছে, মূল শব্দ বা বাক্য থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, যেটাকে আমরা একেবারে আদর্শ ভাষা বলি, সেটা কিন্তু প্রয়োগ করছি না। অনেক আঞ্চলিক গল্প, উপন্যাস, কবিতা আমরা পাঠ করি, শুনি, সেখানে আমরা দেখেছি বেশ ভালো লাগা উপলব্ধি থাকে, কিন্তু অনেক শব্দের মানেও আমরা বুঝতে পারি না আঞ্চলিক পার্থক্যের কারণে, কিন্তু প্রত্যেকটাই আমাদের ভাষা। এরপর রয়েছে অভিধান বিজ্ঞান। অভিধান শব্দের সঙ্গে তো অবশ্যই আমাদের পরিচিতি আছে। তো বিজ্ঞান, এই অভিধান বিজ্ঞানে কি রয়েছে? অর্থাৎ শব্দের অর্থ, তার ব্যুৎপত্তিগত অর্থ, যেটাকে প্রত্যয়গত অর্থ আমরা বলে থাকি, ব্যুৎপত্তিগত অর্থ, তার উচ্চারণ কেমন হবে, দল বিভাজন কেমন হবে, প্রত্যেকটা জিনিস নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা রয়েছে এই অভিধান বিজ্ঞান। সেটা নিয়ে যদি আমরা চর্চা করি তাহলে বুঝতে পারবো একটা অভিধানের মধ্যে কিভাবে স্টেপ বাই স্টেপ লেখা থাকে বিষয়গুলো, তার মধ্যে দিয়েও আমাদের ভাষা জ্ঞান বৃদ্ধি হবে। কখনো যদি তোমরা সময় পাও, অভিধান বিজ্ঞান কিনে নিয়ে কিছুটা পাঠ করবে, দেখবে অনেকটা নলেজ তোমাদের বেড়ে যাবে। এরপর যেটা রয়েছে স্নায়ু ভাষা বিজ্ঞান। স্নায়ু ভাষা বিজ্ঞান আর কিছুই নয়, আমাদের মস্তিষ্ককে চালনা করতে হবে। এই যে লকডাউন ছিল, যখন তোমাদের অনলাইন পড়াশোনা চলছিল, তোমরা কি করছিলে, যেটা একেবারে বাস্তব, যে সামনে ফোন রয়েছে, কানে হেডফোন গুঁজে রয়েছো, ঘুমিয়েই পড়েছো, কি ক্লাস হচ্ছে জানো না, মস্তিষ্কটা একেবারে নিস্তেজ হয়ে পড়ে রয়েছে।
সেটাকে চালনা করতে হবে। ব্রেন স্টর্মিং যেটাকে আমরা বলছি, মস্তিষ্ক ঝঞ্ঝা, যতক্ষণ না মস্তিষ্কের মধ্যে এই ঝড় উঠছে ততক্ষণ কিন্তু তোমার মধ্যে সেই পড়ার বিষয়গুলো তুমি রপ্ত করতে পারবে না। তুমি যদি নিস্তেজ হয়ে থাকো ভাষাবিজ্ঞান এই যে ভাবতে শুরু করলে, তখন কিন্তু তোমার মধ্যে সেই ইন্টারেস্টটা গ্রো করছে না। তাহলে কি করতে হবে? তখন তোমায় ভাবতে হবে যে না, প্রত্যেকটা বিষয় নিয়ে আমি চর্চা করব। তাহলে কী হবে, মস্তিষ্কটা আমার সঞ্চালিত হচ্ছে, ঝঞ্ঝা ঝড়ের মতো এগিয়ে চলেছে। তো সেই জায়গা থেকে যেটা আলোচনা চলছে স্নায়ু ভাষা বিজ্ঞানের মধ্যে, সচল থাকছে স্নায়ু। তার মধ্য দিয়ে এই জন্য বলা হয় যে একটা দিনের শেষে প্রত্যেক শিক্ষার্থীর উচিত সারাদিন যা পাঠ করলে দিনের শেষে গিয়ে মস্তিষ্ককে চালনা করো, সেটাকে মনে করার চেষ্টা করো। হ্যাঁ, আজকে আমি পড়লাম ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, সমাজ ভাষা বিজ্ঞান, এটার মধ্যে কী ছিল জানো? এই উদাহরণটা এটা ছিল, এর সংজ্ঞা এটা, পার্থক্য এটা। এই যে চালনা করছি আমার কিন্তু মনে থাকবে। আর যদি মনে হয় কখন আমাকে শুতে যেতে হবে, অনেকটা সময় হয়ে সকালবেলা উঠতে হবে, কোনো রকমের পাঠটা শেষ করে খাওয়া দাওয়া করি আমি শুয়ে পড়লাম, আমি আর ভাবলাম না, পরের দিন কিন্তু মনে করতে অনেকটা সময় লাগবে, আবছা আবছা কয়েকটা বিষয় মনে পড়বে। কিন্তু যখন মস্তিষ্ক ঝঞ্ঝা চলবে, তোমার ব্রেন স্টর্মিং, স্নায়ুটা কাজ করছে, অর্থাৎ তোমার মনে থাকছে। এইভাবে ফলিত ভাষা বিজ্ঞানের বিভিন্ন পার্ট তোমাদের রাখা রয়েছে। এগুলো পরীক্ষায় যেগুলো আসে সেটা আমি পরে আসছি। তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যেটা শেষ টপিক তোমাদের রয়েছে ফলিত ভাষা বিজ্ঞানের, সেটা হচ্ছে শৈলী বিজ্ঞান। শব্দটা শুনেই মনে হচ্ছে এর অর্থই তো বুঝতে পারছি না, তো আলোচনা কি করব সেখানে, তাই তো? কি লিখবে সেটা ভাবছো তোমরা। শৈলী, এই শব্দের সঙ্গেই তো পরিচিতি নেই। শিল্পের কথা বলছে, শৈলী মানে কি বলতে চাইছে? শৈলী মানে হচ্ছে স্টাইল। প্রত্যেক মানুষের মধ্যে একটা নিজস্ব ভাবধারা, চিন্তাধারা থাকে, নিজস্ব স্টাইল থাকে। ধরো সমবয়সী, তোমাদের এই যে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী তোমরা যারা রয়েছে, অনেকেই সমবয়সী শিক্ষার্থী, কিন্তু প্রত্যেকের মধ্যে কোথাও না কোথাও পার্থক্য রয়েছে, নিজস্বতা রয়েছে, স্টাইল রয়েছে। তো এখানে ভাষার ক্ষেত্রে স্টাইল কি হবে? ভাষার ক্ষেত্রে স্টাইল বলতে কি শৈলী বা ঘরানা আমরা ব্যবহার করছি, যেটা গানের ক্ষেত্রে ঘরানা হয়ে থাকে, তেমনি ভাষার ক্ষেত্রেও কোন রীতি নিয়ম মেনে আমি ভাষার প্রয়োগ করছি। বিভিন্ন সাহিত্যিক বিভিন্ন রকমভাবে ব্যবহার করার চেষ্টা করেছে। রবীন্দ্রনাথের লেখার স্টাইল একরকম, নজরুলের লেখার স্টাইল একরকম। তো বিভিন্ন সাহিত্যিক যারা রয়েছেন, আমরা জানি সাহিত্য সম্রাট হয়েছেন বঙ্কিমচন্দ্র, কথা শিল্পী হয়েছেন শরৎচন্দ্র। কিভাবে? তার স্টাইল আছে লেখার মধ্যে। তো বিভিন্ন সাহিত্যিকদের লেখা দেখলেই আমরা বুঝতে পারি যে তার মধ্যে শৈলী বিজ্ঞান কাজ করছে, স্টাইলটাকে আমাদের রপ্ত করতে হবে। অনেক সময় আমরা অনুকরণ করি, অনেক সময় আমরা অনুসরণও করে থাকি, যে না এইভাবে যদি লিখতে পারতাম আমি, এইভাবে যদি বলতে পারতাম আমি। এটার প্রয়োজন আছে, অবশ্যই সেটা ভুল নয়। সেই স্টাইলটাকে মেনটেন করার চেষ্টা করছি, ফলো করছি আমরা, সেটাকে রপ্ত করার চেষ্টা করছি। তো এইভাবে যে বিজ্ঞান আলোচনা করছে সেটাই শৈলী বিজ্ঞান, শৈলী বিজ্ঞানের একটা অংশ। এইভাবে ফলিত ভাষা বিজ্ঞানের বিভিন্ন দিক যেটা রয়েছে সেই জিনিসগুলোর মধ্যে প্রধান হচ্ছে শৈলী বিজ্ঞান। কিন্তু শৈলী বিজ্ঞানকে আমরা ধরবো কীভাবে, এর মধ্যে কি রয়েছে, সেই প্রসঙ্গে 5টা দিক যদি আমরা ভাবি কি আছে, তাহলে কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে। প্রথমে বলা হচ্ছে প্রমুখন। শব্দগুলো খুব গুরুগম্ভীর মনে হচ্ছে, তাই তো? প্রমুখন শব্দের মধ্যে আর কিছু নয়। প্রমুখন বলছে মানে মুখবন্ধের কথাটা আমাদের মনে পড়ে যাচ্ছে, অর্থাৎ ভূমিকার দিকটা একটু ভাবো। প্রমুখন মানে যেখানে বলা হচ্ছে একজন সাহিত্যিক কোনো একটা বিষয় তার লেখার মধ্যে দিয়ে ঠিক উপস্থাপন করতে চাইছে। অর্থাৎ ধরো আমরা পড়ছি নজরুল ইসলামের ফরিয়াদ কবিতা, তার তো একটা অর্থ আছে, কবিতাটার মধ্যে কি বলতে চেয়েছে। এখানে শোষণের একটা রূপচিত্র তুলে ধরেছেন। তাহলে এই যে প্রমুখন মানে মূল বিষয়টাকে কি তুলে ধরতে চেয়েছেন, আমরা কবিতাটা পড়ে বুঝতে পারলাম। এটাই হচ্ছে একজন সাহিত্যিকের কৃতিত্ব, যার বক্তব্যের মধ্যে আমরা বুঝতে পারি, তার লেখার মধ্যে আমরা ধরতে পারি যে কোন দিকটাকে তুলে ধরা হয়েছে, যেটা একটা শৈলী বা স্টাইল। 2 নম্বরে হচ্ছে সমান্তরালতা, অর্থাৎ শব্দ আর শব্দগুচ্ছ যেগুলো আমরা ব্যবহার করে থাকি বাক্যের মধ্যে, অনেক সময় হয় না একই শব্দ বারবার প্রয়োগ করছি, শব্দগুচ্ছও বারবার প্রয়োগ করছি। ধরো একটা লাইন বলছি আমি, মনে করি 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 কিন্তু হয় হয়। তোমরা শুনে বলবে স্যার এই শব্দগুলোর মধ্যে কোনো অর্থ আছে নাকি? কি হয় হয় বলছেন, করি করি বলছেন, 3টে করি ব্যবহার করলাম। মনে করি 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 কিন্তু হয় হয়, প্রত্যেকটার অর্থ আছে। একটা করি মানে হাতি, একটা করি ক্রিয়াপদ, হয় মানে ঘোড়া, হয় মানে ক্রিয়াপদ। হয়তো আমার জানা নেই বা আমাদের জানা নেই, কিন্তু এই বাক্যের মধ্যে যে একটা শব্দ বারবার ব্যবহার করছি তার কিন্তু অর্থ আছে, ইচ্ছাকৃতভাবে ব্যবহার করা হয়নি।
তাহলে এটা হচ্ছে সমান্তরালতা। এরপর রয়েছে বিচ্যুতি। এটার মানে কি বলছে, কোনো একটা মূল বিষয় থেকে বেরিয়ে আসছে আমরা। বিচ্যুতি মানে হচ্ছে অদ্ভুত একটা বিষয়। দেখো উদাহরণটার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারবো। সাধারণত কবিতার মধ্যেই হয়ে থাকে, কারণ অন্তর্নিহিত অর্থ আমাদের কবিতার মধ্যে খুঁজে বেড়াই আমরা, সেখান থেকে আমরা বুঝতে পারি। কিভাবে? একটা লাইন বলছি, জীবনানন্দের কবিতার একটা লাইন, ঋণ শোধ করে দিতে গিয়ে এই অনন্ত রৌদ্রের অন্ধকারে। রৌদ্রের আবার অন্ধকার, এইটাই হচ্ছে বিচ্যুতি। এর অর্থটা কি বলতে চাইছে, এই অন্তর্নিহিত অর্থটাকে আমাদের বুঝতে হবে। কারণ কবি যখন লিখেছেন নিশ্চয়ই তার একটা তাৎপর্য আছে, অর্থ আছে, কিন্তু আমাদের শুনে মনে হচ্ছে রৌদ্রের সাথে অন্ধকার কী করে বললেন। এটাই হচ্ছে বিচ্যুতি ঘটে গেল। মূল জায়গা যেটা কনসেপ্টটা আমাদের এতদিনের ধারণা যে রৌদ্র আর অন্ধকার একসঙ্গে, আবার রৌদ্রের অন্ধকার কথাটা বলছেন, ভুল বলছেন না তো? এটাই হচ্ছে বিচ্যুতি, যে মূল যে ধারণা আমাদের চলে আসছে সেখান থেকে বেরিয়ে এসে ব্রেক করে আমরা নতুন একটা অর্থ খোঁজার চেষ্টা করছি। হ্যাঁ, এর একটা অর্থ রয়েছে। এরপর রয়েছে বহু ধ্বনিময়তা। এই যে সাউন্ড, শব্দ, বিভিন্ন রকম শব্দ আমরা উচ্চারণ তো করে থাকি, ফনেটিক্স যখন আমরা পড়ে থাকি, প্রত্যেকটা বর্ণের আমরা কিন্তু সঠিক উচ্চারণ করি না। যারা এই নিয়ে কালচার করেন তারা কিন্তু প্রত্যেকটা শব্দ উচ্চারণ করেন ঠিকঠাক। কারণ আমরা জানি ব্যঞ্জন বর্ণের মধ্যে 3টে যে স্ব রয়েছে, দন্তস্ব, তালব্যস্ব, মূর্ধন্যস্ব, আমরা কি সঠিক উচ্চারণ করি? বুঝতেই পারি না অনেক সময় কোন স্ব ব্যবহার করলাম। তো সেইটার জন্য ধ্বনিময়তা এটার কিন্তু প্রয়োজন আছে। সাউন্ড, কি বলছি, কীভাবে বলছি, কারণ নাহলে অর্থের পরিবর্তন ঘটে যাবে। আর শেষ হচ্ছে সংকেত বদল। সংকেত মানে তো আমরা জানি চিহ্ন। সংকেত বদল মানে ভাষার মধ্যে কিন্তু একই ভাষার মধ্যে বিভিন্ন ভাষার প্রয়োগ ঘটে যায়। সংকেত যেটাকে আমরা বলতে পারি, যেমন ধরো বাংলা ভাষার মধ্যে ইংরাজি ভাষার প্রয়োগ তো অনেক সময় থাকেই, আমরা দেখেছি। যদি এখানেও আমি দু একটা লাইন বলি, আর ইউ ইংলিশ, আর ইউ ইংলিশ, নো স্যার, বেঙ্গলি, কায়স্থ স্যার, এই যে কথাগুলো বলা হচ্ছে, বাক্যগুলো বলা হচ্ছে, বাংলার মধ্যে আমরা বুঝতে পারলাম, ইংরাজি শব্দ বাক্য ব্যবহার করলাম। এটাই হচ্ছে সংকেতকে আমরা বদল করছি। যে ভাষায় ছিলাম সেই ভাষা থেকে পরিবর্তিত রূপে চলে গেলাম, কিন্তু মিনিংটা আমরা বুঝতে পারলাম কি বলতে চেয়েছে। এইগুলো হচ্ছে এক একটা স্টাইল বা শৈলী। তাহলে 5টা ভাগ কি পেলাম, আর একবার রিপিট করছি। প্রমুখন, যেখানে মূল বিষয়টা কি সেটা বলতে চাইছেন সাহিত্যিক। সমান্তরালতা, একইভাবে বারংবার উচ্চারণ করছি শব্দ বা শব্দগুচ্ছ বাক্যের মধ্যে। বিচ্যুতি, যা আমাদের ধারণা ছিল সেখান থেকে বেরিয়ে এসে অন্য ধরনের একটা অর্থ, অন্তর্নিহিত অর্থ পাচ্ছি। বহু ধ্বনিময়তা, একই শব্দ বিভিন্নভাবে সংলাপের মধ্যে প্রয়োগ করে থাকি। আর সংকেত বদল, মাঝে মাঝে কিন্তু আমাদের সংকেত বদলের মধ্যে দিয়েও শৈলী বা স্টাইলকে আমরা খুঁজে পেয়ে থাকি। এইভাবেই শৈলী বিজ্ঞান আমাদের রূপরীতি বা স্টাইল নিয়ে আলোচনা করে। যদি 1 নম্বরের একটা এসে কেউ আসে যে শৈলী বিজ্ঞানটা আসলে কি, তখন বলবে ভাষা ব্যবহারের রূপরীতি বা স্টাইলের যে ব্যাখ্যা করা হচ্ছে বা পর্যালোচনা করা হচ্ছে, সেটাই শৈলী বিজ্ঞান। এইভাবে আমাদের পরবর্তী যে ধাপ, যেটা ফলিত ভাষাবিজ্ঞান, তার শাখাগুলো আমরা পেলাম। তাহলে এই হচ্ছে দ্বিতীয় অংশ। আমাদের সিলেবাসের মধ্যে প্রথম যে প্রধান ভাগ ছিল তার, এবং দ্বিতীয় ভাগ যেগুলো রয়েছে তার ভাগগুলো আমরা মোটামুটি ছোট আকারেই বললাম। তো এগুলোকে তোমরা বাড়িতে ভালো করে রপ্ত করো, যার মধ্য দিয়ে তোমাদের বুঝতে সুবিধা হবে আশা করছি। এবং বারবার বলছি, উদাহরণের মধ্য দিয়ে পড়বে, তাহলে বুঝতে পারবে। এরপর যেটা বলবো সেটা হচ্ছে যে সাজেস্টিভ প্রশ্ন আগে তোমাদের বলে নিই, তারপর আমি একটা অন্য প্রসঙ্গে আসছি। আমাদের মিনিট 8 সময় আছে। হ্যাঁ, অসুবিধা নেই, একটু প্রয়োজন, হ্যাঁ সময়টা দরকার আর একটু। সেক্ষেত্রে প্রথমে সাজেশানটা বলে নিই, কারণ তোমরা তো তার জন্যই অপেক্ষা করে আছো। দেখো, সাজেস্টিভ প্রশ্ন মানে প্রথম হচ্ছে, আমি বললাম যেহেতু ভাষাবিজ্ঞান, যদি কোনো বিষয়ে স্বচ্ছ ধারণা না থাকে তাহলে কিন্তু আর উত্তর লিখে আসতে পারবে না। ধরো তুমি ধ্বনিতত্ত্বটা বাদ দিলে, তোমাকে সেখান থেকে একটা প্রশ্ন দিল স্বধ্বনি কাকে বলে, তুমি তো পড়ে যাওনি। কিন্তু একটা কবিতার উত্তর পড়ে গেছো, সেখানে রিডিং পড়ে গেছো, সেখান থেকে একটা প্রশ্ন দিয়েছে, লাইনটা তোমার চেনা, কিন্তু তুমি সেখান থেকে 4 লাইন লিখে আসতে পারবে। তাহলে প্রথম যেটা দরকার, যে প্রত্যেকটা টপিক যেটা সিলেবাসে রয়েছে, জিস্ট করে 1 লাইন বা 2টো বাক্য অন্তত মনে রাখো, টার্মগুলোর সঙ্গে পরিচিতি রাখো। এবার সাজেস্টিভ, যেখানে আমি আরেকটু ভালো করে কোনো একটা বিষয়কে রপ্ত করে যাই, যাতে আমি আরও ভালো করে লিখে আসতে পারি। অবশ্যই শৈলী বিজ্ঞান খুব ভালো করে পড়বে, সব সময়ের জন্য গুরুত্ব। তার সাথে সাথে রূপমূল বা রূপিম সম্পর্কে তার শর্ত বা কাজ, সেটা পড়বে। স্বাধীন রূপমূল এবং পরাধীন রূপমূলের পার্থক্য উদাহরণসহ আলোচনা করো, সেটা পড়ার চেষ্টা করবে। গুচ্ছধ্বনি, যুক্তধ্বনি দেখে যাবে।
অবিভাজ্য বিভাজ্য ধ্বনিমূল সম্পর্কে ধারণা থাকতে হবে। বাক্য গঠনের যে শ্রেণীবিভাগ রয়েছে সেই শ্রেণীবিভাগ পড়বে এবং তার সঙ্গে আরেকটি প্রশ্ন থাকে, সেটা হচ্ছে থিসরাস, যেটা আমি আসবো এই জন্যই বললাম থিসরাস কী সেইটা সম্পর্কে অবশ্যই জানবে। আর সত্য সাপেক্ষ তত্ত্ব বলতে কি বোঝায়। আর যদি পরীক্ষায় দেয় যে ফলিত ভাষাবিজ্ঞানের শাখাগুলি উল্লেখ করে যে কোনো দুটি বা একটি বিশ্লেষণ করো, তাহলে আমি যেগুলো বললাম সেই প্রত্যেকটার মধ্যে একটু দেখে রাখবে, ভাগগুলোর নাম মুখস্থ রাখবে, প্রধান আর ফলিত ভাষাবিজ্ঞানের সেইগুলো অনুযায়ী দুটো বিভাগ, যে কোনো দুটো বিভাগ মুখস্থ করে রাখো। তাহলে আশা করছি এমসিকিউ, এসএকিউ এবং বড় প্রশ্ন 5 নম্বরের যেগুলো থাকে লিখে আসতে পারবে, অসুবিধা হবে না। এবার যেটা আসছে সেটা হচ্ছে থিসরাস। এটাও কিন্তু সিলেবাসের মধ্যে শর্ট টাইপ প্রশ্ন বারবার ঘুরে ফিরে দেওয়া হয়, 1 বছর অন্তর অন্তরই দিয়ে দেয়। থিসরাস কি, হঠাৎ একটা প্রশ্ন দিল। রত্নাগার যেটাকে আমরা বলছি শব্দকোষ, খুব অদ্ভুত একটা বিষয়। এর মধ্যে থেকে আমরা কি জানতে পারি? ধরো তুমি অ্যাপেল শব্দটা খুঁজে পাচ্ছ না, অ্যাপেল শব্দটা তোমার মনে পড়ছে, অ্যাপেলের ছবিটা তোমার মনে পড়ছে, কিন্তু ওই শব্দটা খুঁজে পাচ্ছ না, মনে পড়ছে না, এই মুহূর্তে মাথায় আসছে না অ্যাপেল। তুমি তখন কি করলে? থিসরাসের মধ্যে গিয়ে যেখানে ফ্রুট আছে সেখানে চলে গেলে, গিয়ে সেখান থেকে অ্যাপেল ছবিটাও দেখতে পেলে এবং তার সাথে অ্যাপেল স্পেলিং বা শব্দটা দেখতে পেলে। এইভাবে কিন্তু থিসরাস আলোচনা করছে। তাহলে অনেকটা সহজ হয়ে যায় থিসরাসের বিষয়, যার মধ্যে দিয়ে আমাদের কোনো একটা বিষয় হঠাৎ মনে পড়ছে না, ভুলে গেছি, বা নতুন একটা টার্ম বা শব্দ আমাদের জানতে ইচ্ছা করছে, যেটা আমাদের এই রত্নাগার বা থিসরাস সে কিন্তু জানিয়ে দেয়। এইভাবেই কিন্তু ভাষার আরও অনেক দিক রয়েছে যেগুলো আমাদের পরবর্তীকালে জানতে হবে। এবার আমি একটা ওভারঅল ধারণা, যেটা ভাষার ইতিহাস সম্পর্কে তোমরা কিভাবে রপ্ত করবে এবং মনে রাখবে, কারণ অনেকগুলো দিক তো রয়েছে। প্রধান ভাষাবিজ্ঞানের যে দিকগুলো বললাম, ধ্বনিতত্ত্ব, বাক্যতত্ত্ব, রূপতত্ত্ব, শব্দার্থ তত্ত্ব, আবার ফলিত ভাষাবিজ্ঞানের এতগুলো ভাগ। তো সেক্ষেত্রে প্রথম যেটা করবে, খাতার মধ্যে প্রত্যেকটা হেডিং করো, শিরোনাম করো, দুটো করে বাক্যে লিখে উদাহরণগুলো লিখে নাও, একটা জায়গায় লিপিবদ্ধ করো। করার পর এইগুলো তুমি নিজে নিজে রিডিং পড়ো, রিডিং পড়ার সাথে সাথে রেকর্ডিং করে নাও, নিয়ে বারবার সেটাকে শোনার অভ্যাস করো, কারণ সময়টা এখন কম, সামনে পরীক্ষা এসে গেছে। যেহেতু ভাষাবিজ্ঞান আমাদের শক্ত লাগে, যেমন আমরা মাঝে মাঝে গান শুনে থাকি অবসর টাইমে, ঠিক সেই সময় তুমি ওই হেডফোন দিয়ে শুনতে থাকো। দেখবে একটা সময়ের পর 2 দিন বাদে দেখবে ভাষাবিজ্ঞানটাই সব থেকে সহজ মনে হচ্ছে, কনসেপ্ট ক্লিয়ার। যদি কোনো কোশ্চেন কমন না পাও তাহলে সেক্ষেত্রে কি করবে? এই যে বললাম 2-1টা বাক্যে তুমি মনে রেখেছো, দেখবে সেখান থেকেই উত্তরটা লিখে আসতে পারছো। কারণ শৈলী মানে স্টাইল আমি জেনে গেছি, স্টাইল বলতে তার 5টা দিক আমি জেনে গেছি, তাহলে কেন আমি উত্তরটা লিখে আসতে পারবো না? ধ্বনিতত্ত্বের মধ্যে যে ধ্বনিমূল, সহধ্বনি, গুচ্ছধ্বনি কথাগুলো আমি জানলাম, তার বাইরে তো আমায় প্রশ্ন দেবে না। হয়তো আমি বৈশিষ্ট্য পড়ে গেছি, আমায় কাজ দিয়েছে বা গুরুত্ব দিয়েছে, সেখান থেকেই আমি লিখতে পারবো। প্রশ্নটার ধরনটা হয়তো চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু বিষয়টা তো আমার জানা আছে, কনসেপ্টটা আমার ক্লিয়ার আছে, সেই জন্য আমি সেখান থেকে লিখে আসতে পারবো। পরীক্ষায় তো খুব বেশি নম্বর ভাষা ইতিহাস থেকে থাকে না, কারণ এর সঙ্গে সাহিত্যের ইতিহাস রয়েছে। এই প্রসঙ্গেই আসবো, কারণ ভাষার সঙ্গে সাহিত্যের একটা যোগ রয়েছে। যেটুকু সময় রয়েছে সেখানে যেটা বলার সেটা হচ্ছে সাহিত্যের ইতিহাসের সঙ্গে ভাষার একটা যোগ রয়েছে। কোন জায়গায়? কারণ সাহিত্যের যে বিভিন্ন দিক আমরা পড়ছি, ভাষার মধ্য দিয়েই তো সেটা লিপিবদ্ধ করা হয়েছে। তাহলে তোমাদের যেটা সাহিত্যের ইতিহাসের সিলেবাস রয়েছে, সেই বিষয়গুলো যখন পড়বে, খেলার ইতিহাস পড়ছো, চলচ্চিত্রের ইতিহাস পড়ছো, আঁকার ইতিহাস রয়েছে, বিজ্ঞানের ইতিহাস, এবং মনে হয় তোমাদের বাদ দেওয়া হয়েছে গানের ইতিহাস। তো এই বিষয়গুলো যখন জানবো, যদি ভাষাগুলোর সঙ্গে আমার পরিচিতি না থাকে, আমি কী করে উপলব্ধি করব? ভাষা জ্ঞান থাকতে হবে। তো যখন আমি খেলার ইতিহাস পড়ছি, আমি জানি ক্রিকেট, ফুটবল আমার ভালো লাগে, তার ইতিহাস আমি পড়ছি, সেখানে এমন কিছু শব্দ ব্যবহার করা হয়েছে যার অর্থ আমার জানা নেই, শব্দার্থ তত্ত্ব আমাকে জানতে সাহায্য করবে। যখন আমি বিজ্ঞানের ইতিহাস পড়ছি, সেখানে এমন কোনো জায়গার নাম দিয়েছে যেটা আমি বুঝতে পারছি না, তখন থিসরাস আমাকে জানতে সাহায্য করবে। আমি যখন পড়ছি চলচ্চিত্রের ইতিহাস, সেখানে যখন এমন কিছু টার্ম ব্যবহার করা হচ্ছে, সেই টার্মগুলোর সঙ্গে আমার পরিচিতি নেই, তখন আসলে সবটা থেকে একটা জিনিসই পরিষ্কার, যে প্রথম থেকে যদি খুব সিরিয়াসলি ব্যাপারটাকে নিয়ে পড়াশোনা করা যায়, এবং এই যে আপনারা যে টিপসগুলো দেন সেইভাবে যদি পড়া যায়, তাহলে কিন্তু খুব ইজি হবে ব্যাপারটা। আজকের মতো আপনাকে ধন্যবাদ জানাবো এবং শেষ করবো এডুকেশন অনলাইন অনুষ্ঠান। কিন্তু প্রত্যেকদিন ঠিক সকাল 9:40 আমরা হাজির থাকবো তোমাদের জন্য, স্যারেরাও থাকবেন, তোমরা আমাদের সঙ্গে থেকো, ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। নমস্কার।